দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। আসছে রমজানে নিত্য পণ্যের দর বাড়বে না বলে আশ্বাস ব্যবসায়ীদের। বাজার তদারকি জোরদার করবে সরকার। নীতি সুদহার 10% অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা। রাজস্ব আয় না বেড়ে পে স্কেল বাস্তবায়ন হলে সুদহার আরও বাড়ার শঙ্কা গভর্নরের। 15 ফেব্রুয়ারি পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত ঘোষণা। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের পুরোদমে সচল বন্দরের কার্যক্রম। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। ভোজ্য তেল, চিনি, ছোলার মতো নিত্যপণ্যের আমদানি বেড়েছে দেশে। ফলে বাজারে পণ্যের সরবরাহ রয়েছে স্বাভাবিক। তাই আসছে রমজানে বাজার অস্থিতিশীল হবার কোনো সুযোগ নেই বলে মনে করেন ব্যবসায়ীরা। এরপরও কেউ যেন বাজার অস্থিতিশীল করতে না পারে সেজন্য তদারকি জোরদার করা হবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার রাজধানীর এফবিসিসিআই আয়োজিত সেমিনারে এসব কথা উঠে আসে। রমজান এলেই চাহিদা বাড়ে ভোজ্য তেল, চিনি কিংবা ছোলার। ফলে প্রতি বছরে কোনো না কোনো অজুহাতে বাড়ে এসব পণ্যের দাম। তবে ব্যতিক্রম হয়েছে এবার, কেননা রমজানের দিন দশেক বাকি থাকলেও দাম বাড়ার প্রবণতা দেখা যায়নি বাজারে। এখন পর্যন্ত দাম কোনো কিছুর বাড়েনি, আগের দামে অবস্থা আছে। কিন্তু সামনে কি হবে এটা এখন আমরা বলতে পারি না, কারণ সামনে 3-4 দিন বন্ধ আছে। বন্ধের কারণে হয়তো বা কিছুটা একটু বাড়তে পারে। চিনি 100 টাকা কেজি, গত বছর 130 টাকা কেজি। ছোলা ভালো মানে ছোলা 100 টাকা আছে, 80 টাকা আছে। মসুর ডাল মোটা যেটা ওটা 80 টাকা আছে। আর দেশি ভালোটা চলে 130 টাকা, ওটা 160 টাকা কেজি। আর সয়াবিন তেল সরবরাহ ঠিক আছে। আর অন্যান্য যেগুলো আছে সবকিছু আমরা পাইতেছি। পাইকারি ব্যবসায়ীদের দাবি, বাণিজ্যিক প্রতিষ্ঠান আর মধ্যস্বত্বভোগীদের কারণে দাম বাড়ে নিত্যপণ্যের, যার প্রভাব পড়ে সাধারণের উপর। অভিযোগ করেন, পাইকার আর খুচরা ব্যবসায়ীদের অভিযানের নামে হয়রানি করা হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় বড় ব্যবসায়ীরা। বাণিজ্য মন্ত্রণালয় একটা রেট করে দেন, তার থেকে আটানা যদি একটা ক্ষুদ্র দোকানদার বিক্রি করে তাকে 50,000, 2 লাখ টাকা জরিমানা করেন। আর কোটি কোটি, শত শত কোটি টাকা যারা লোপাট করে অন্যায়ভাবে আপনার নিয়ে যাচ্ছে তাদেরকে ধারে কাছেও যাওয়া হয় না। যদি বড় বড় ব্যবসায়ী বুর্জুয়াদের নিয়ন্ত্রণ না করেন, জানা নাকি সকালে এক দাম, বিকালে এক দাম, দুপুরে এক দাম, সিন্ডিকেট এবং পয়রা, যাকে বলে আমরা মধ্যস্বত্বভোগী, এটাকে ভাঙেন। যত কিছুই বলেন না কেন আপনারা কিছু করতে পারবেন না। চিটাগাং পোর্টে যে মাল খালাস হচ্ছে না, আপনি অনিচ্ছা সত্ত্বেও যদি মাল বাজারে আনতে না পারেন তাহলে আমার দাম তো বাড়বেই। তো সেই ক্ষেত্রে আমাদের এই বিসিএর পক্ষ থেকে আমাদের মতামত থাকতে হবে যে এটাকে খুব দ্রুত সময়ের মধ্যে যাতে নিরসন করে আমাদের মাল খালাস করে বাজারে সাপ্লাই চেইন ঠিক করা হয়। তথ্য বলছে, রমজানে ভোজ্য তেলের চাহিদা থাকে 3 লাখ টন, বিপরীতে আমদানি হয়েছে 3,66,000 টন। আর চিনিও আমদানি হয়েছে 4 লাখ টনের বেশি। একই সাথে আমদানি বেড়েছে খেজুর, ছোলা সহ নিত্য প্রয়োজনীয় সব পণ্য। খাত সংশ্লিষ্টরা বলছেন, আমদানি বাড়ায় রমজানে পণ্যের সংকট হবে না দেশে। যথেষ্ট পরিমাণে আমাদের সাপ্লাই চেইনে প্রোডাক্ট আছে, কোনো সমস্যা নাই আশা করি। এবং মূল্য অনেক কম। গত বছর চিনির প্রতি কেজি মূল্য ছিল 130 টাকা, বর্তমানে আমাদের মিলগেট মূল্য 92-93 টাকা। আমরা যে যাই বলি না কেন স্টেবল ইনশাল্লাহ থাকবে, এক্ষেত্রে আমরা নিশ্চয়তাই দিচ্ছি। বিভিন্ন নিত্যপণ্য এবং খাদ্যপণ্যের যে সরবরাহ বাজারে থাকা দরকার সেটি পর্যাপ্ত আছে। আমাদের যেটা এখন প্রয়োজন, যেটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব, একটা শৃঙ্খলার মধ্য দিয়ে বাজার ব্যবস্থাপনাটাকে বজায় রাখা, যাতে অস্বাভাবিক কোনো কারণে দ্রব্যমূল্যের কোনো ঊর্ধ্বগতি না হয়। এরপরেও আসছে রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সারা দেশে তদারকি জোরদার করবে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। রাজস্ব আয় না বাড়িয়ে পে স্কেল বাস্তবায়ন করলে বাড়বে সরকারের ধারের প্রবণতা, যার ফলে বাড়বে মূল্যস্ফীতির চাপ, বাড়তে পারে সুদহারও। সোমবার বাংলাদেশ ব্যাংক আয়োজিত মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন সংস্থাটির গভর্নর। অনুষ্ঠানে নীতি সুদহার 10% অপরিবর্তিত রেখেই ঘোষণা করা হয়েছে চলতি অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি। গভর্নর জানান, এখনই সুদহার কমানোর সময় আসেনি। আগামী 6 মাস দেশের আর্থিক খাত কিভাবে পরিচালিত হবে, বেসরকারি কিংবা সরকারি খাতের ঋণের প্রাপ্যতা কমবে নাকি বাড়বে, তার রূপরেখা থাকে মুদ্রানীতিতে। চলতি অর্থবছরের জানুয়ারি থেকে জুনের জন্য ঘোষিত মুদ্রানীতিতে নীতি সুদহার 10% অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি আগের তুলনায় কিছুটা কমলেও এখনও সুদহার কমানোর সময় হয়নি বলে জানান গভর্নর। প্রিম্যাচিওরলি আমাকে ওই ইন্টারেস্ট রেটের ব্যাপারে সরে আসাটা ঠিক হবে না। আমাদের অনেক অর্জন হয়েছে, হয়তো ইনফ্লেশনে আমরা এখন ওই টার্গেট করতে পারিনি, কিন্তু একটা টার্গেট দেখে
গুলি ছোড়াটা ঠিক হবে না, এখানে অনেকগুলো টার্গেট আছে। আমরা অন্য সবগুলো অ্যাচিভ করেছি, একটা হয়তো পুরোপুরিভাবে পারিনি, আংশিকভাবে পেরেছি। এই অবস্থায় যদি আমরা মনিটারি পলিসি লুজ করি, আমরা অন্য টার্গেটগুলো হারিয়ে ফেলতে পারি। কাজেই আমাদের যে গাইডলাইন আমরা মনিটারি পলিসি কমিটি থেকে আমরা পেয়েছি যে আমরা একটা পর্যবেক্ষণে রাখবো, কিন্তু এই মুহূর্তে পলিসি রেটটাকে আমরা কমাবো না, আমরা এটাকে 10% রাখবো। নীতি সুদহার অপরিবর্তিত রাখা হলেও কমানো হয়েছে বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটির সুদহার 50 বেসিস পয়েন্ট কমিয়ে নির্ধারণ করা হয়েছে 7.5%। ব্যাংকগুলো যাতে বেসরকারি খাতকে ঋণ দিতে উৎসাহিত হয় সেজন্য এমন সিদ্ধান্ত বলে জানান গভর্নর। আপনারা টাকাটা বাংলাদেশ ব্যাংকে ডিপোজিট না রেখে মানি মার্কেটে নিয়ে যান, ইন্টার ব্যাংক মার্কেটে দেন, বাজারে তারল্য সৃষ্টি করুন, লেন্ডিং বাড়ান। দ্যাটস দ্য সিগন্যাল উই আর গিভিং। এবং আমরা এটাকে আরো কমাবো। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে কেন টাকা ফেলে রাখবে ব্যাংকগুলো? আমাদের তো টাকার দরকার নেই, টাকার দরকার হচ্ছে মার্কেটে। পুট ইট ইন দ্য মার্কেট। অনুষ্ঠানে পে স্কেল বাস্তবায়ন বিষয়ক এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, রাজস্ব আয় না বাড়িয়ে পে স্কেল বাস্তবায়ন করা হলে বাড়বে সরকারের ব্যাংক ঋণের পরিমাণ, যার ফলে বাড়তে পারে মূল্যস্ফীতি ও সুদহার। ফিসক্যাল পলিসি হ্যাজ এ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন মনিটারি পলিসির উপর। সাধারণত যেটা হয়, সরকার রাজনৈতিকভাবে ওই সিদ্ধান্তটা নেবে, এটার যে কনসিকুয়েন্সটা সেটা আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করব। কনসিকুয়েন্সটা কি? কনসিকুয়েন্স হচ্ছে সরকারের ধারের পরিমাণটা আরো বেড়ে যাবে, বাড়লে পরে অবশ্যই ব্যক্তি খাত ব্যাহত হবে। তো এই আলোচনাটা আমাদেরকে সরকারের সাথে করতে হবে তখন। এবং আমরা চাইব যে সরকার যদি রাজস্ব বৃদ্ধির মাধ্যমে এটাকে মিটিগেট করে অ্যাটলিস্ট আংশিকভাবে, তাহলে চাপটা কম হবে। তা না হলে দুটো জিনিস হবে এখানে, হয় ইন্টারেস্ট রেট কমবে না বা আরো বাড়তে পারে, অথবা মূল্যস্ফীতির উপর চাপ বাড়বে। পরবর্তী নির্বাচিত সরকারকে তাদের ইস্তেহারে ঘোষিত আর্থিক খাতের শৃঙ্খলার বিষয়ে জোর দেওয়ার তাগিদ দেন গভর্নর। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। ধর্মঘট প্রত্যাহার করায় পুরোদমে সচল হয়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। চলছে পণ্য খালাস ও কন্টেইনার জাহাজীকরণ সহ সব কাজ। নির্বাচন ও রমজানকে সামনে রেখে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বন্দরের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। রোববার মধ্যরাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয় তারা। এতে জানানো হয়, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর ঘোষণা মোতাবেক অন্তর্বর্তী সরকারের আমলে এনসিটির চুক্তি হবে না বলে ঘোষণা দেয় এবং নির্বাচন ও রোজার পণ্য খালাসের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তাদের বিরুদ্ধে বদলি, বরখাস্ত ও মামলা সহ নেওয়া বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা বাতিল না হলে 16 ফেব্রুয়ারি থেকে ফের আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এনসিটির ইজারা প্রক্রিয়া বন্ধের দাবিতে গত শনিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও ধর্মঘট শুরু করে শ্রমিক কর্মচারীরা। এতে দেশের প্রধান এই সমুদ্র বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য প্রায় বন্ধ হয়ে যায়। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিঃস্ব হয়ে দেশে ফিরেছেন ভোলা, বরগুনা ও কক্সবাজারের মহেশখালী সহ বিভিন্ন উপকূলীয় এলাকার 128 জেলে। দীর্ঘ সময় তারা ভারতের বিভিন্ন কারাগারে বন্দী ছিলেন। তাদের কেউ হারিয়েছেন ট্রলার, কেউ জাল, কেউ বা নগদ অর্থ। মোংলা রিপোর্টার আমির হোসেন আমুর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কয়েক মাস আগে গভীর সমুদ্রে মাছ ধরতে যান উপকূলীয় এলাকার এসব জেলে। স্বপ্ন ছিল অনেক মাছ ধরে বিপুল অর্থ উপার্জনের, কিন্তু তা আর হলো না। সাগরে ভাসতে ভাসতে শেষ পর্যন্ত বিদেশি কারাগারে কঠোর জীবন কাটাতে হয়েছে তাদের। সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতের কোস্টগার্ডের হাতে আটক হন তারা। গত 29 জানুয়ারি বঙ্গোপসাগরের পশ্চিম আন্তর্জাতিক সীমান্তে দুই দেশের কোস্টগার্ডের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। দীর্ঘদিন পর তারা স্বজনদের কাছে ফেরায় পরিবারে আনন্দ ও স্বস্তি ফিরে এসেছে। ওরা যাত্রার দিনে ইঞ্জিন খারাপ হয়ে গেছে আর আমরা বাঁচতে ভারত চলে গেছি। আমাদের বাংলাদেশে আর ফিরতে আসবো এটা আমাদের মনে আশা ছিল না। ইন্ডিয়ান নেভি করে আমাদেরকে নিয়ে ধরে নিয়েছে, ওখানে মারধর করলো, আমাকে মেরে ফেলে দিছে। আমাদেরকে রেটিং সাব করা দিত, অন্য কাজ করা দিত, খেতে দিত না। মুক্তি পাওয়া জেলেরা জানান, কেউ সমুদ্রের ঢেউয়ে দিক হারিয়েছেন, কেউ ইঞ্জিনের ত্রুটির কারণে আটক হয়েছিলেন। সম্পূর্ণ নিঃস্ব হয়ে ফিরে এসেছেন তারা। বোটটা সাগরের পাড়ে রাখছে, সাগরের পাড়ে রাখে 24 ঘন্টা লারে বাইরে বোটটারে ভাঙ্গা বালুর নিচে গাড়িয়া পালাইছে। তো আমাদের মালামাল ছিল, এগুলা ওদেরকে ধরে নিয়ে যাওয়ার পর থেকে একটা জিনিসও আমাদের কাছে এখন ফেরত আসেনি।
অস্বাভাবিক পরিস্থিতির শিকার উপকূলীয় জেলেদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা করছে বাংলাদেশ কোস্টগার্ড। বাংলাদেশ ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে বাংলাদেশে আটক থাকা 23 জন ভারতীয় জেলেকে 2টি ফিশিং বোট সহ ভারতীয় কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। একই সাথে ভারতে আটক থাকা 128 জন বাংলাদেশি জেলে সহ 5টি ফিশিং বোট বাংলাদেশ কোস্টগার্ড গ্রহণ করে। সমুদ্র সম্পদ আহরণ করে দেশের অর্থনীতিতে অবদান রাখা সমুদ্রগামী জেলেদের নৌযানে জীবন রক্ষাকারী আধুনিক সরঞ্জাম ও যন্ত্রপাতি স্থাপন করা সম্ভব হলে সমুদ্রে দিক হারিয়ে যাওয়া ও সম্পদহানি থেকে রক্ষা পাওয়া যাবে বলছেন সংশ্লিষ্টরা। মোস্তফা জামাল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 82 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5311-তে। বেচা কেনা হয়েছে 646 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 327টির, কমেছে 37টির আর অপরিবর্তিত আছে 33টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। নির্বাচনকে সামনে রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসি এক্স আজ ইতিবাচক ধারায় শেষ হয়েছে। সেই সাথে আজ ইন্ডেক্স বেড়েছে 1.6%। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় পুরোটা সময় জুড়ে বাজারে আজ স্ট্রং বাই প্রেশার লক্ষ্য করা গেছে। আজ দর হ্রাসের বিপরীতে দর বৃদ্ধির কোম্পানির সংখ্যা প্রায় 9 গুণের মতো ছিল। আজ সব সেক্টরের শেয়ারেই আজ বাই প্রেশার লক্ষ্য করা গেছে। মার্কেট টার্নওভার আজ গত কার্যদিবসের তুলনায় 35% বৃদ্ধি পেয়েছে। টার্নওভারের দিক থেকে ব্যাংক সেক্টর আজ শীর্ষস্থানে ছিল। এরপরেই ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং টেক্সটাইল সেক্টর। সিনটেক্স ইন্ডাস্ট্রিজ আজ টার্নওভারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল। আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি, যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে ইসলামী ব্যাংক পিএলসি। বিশ্বের শীর্ষ মেমোরি চিপ নির্মাতা স্যামসাং ইলেকট্রনিক্স জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক প্রযুক্তির চাহিদা বাড়ায় তাদের ব্যবসায় এসেছে নজিরবিহীন সাফল্য। গত বছরের শেষ প্রান্তিকে প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা বেড়েছে প্রায় 3 গুণ। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্স এক বিবৃতিতে জানিয়েছে, 2025 সালের অক্টোবর থেকে ডিসেম্বর এই 3 মাসে তাদের পরিচালনায় মুনাফা দাঁড়িয়েছে প্রায় 20 ট্রিলিয়ন ওন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,80,000 কোটি টাকা। এটি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 3 গুণ বেশি এবং স্যামসাংয়ের ইতিহাসে সর্বোচ্চ ত্রৈমাসিক মুনাফা। এই অপ্রত্যাশিত উৎফলনের পেছনে প্রধান কারণ হিসেবে বলা হচ্ছে বিশ্বজুড়ে মেমোরি চিপের সরবরাহের সংকট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সার্ভার, কম্পিউটার ও স্মার্টফোনের চাহিদার বিস্ফোরণ। বিশেষ করে DRAM ও NAND মেমোরি চিপের দাম দ্রুত বেড়ে যাওয়ায় স্যামসাং সহ শীর্ষ চিপ নির্মাতারা বিপুল মুনাফা করেছে। এই ফলাফল বাজার বিশ্লেষকদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। LASG স্মার্ট এস্টিমেট যেখানে 18 ট্রিলিয়ন ওনের পূর্বাভাস দিয়েছিল, সেখানে স্যামসাং সেটিকে স্পষ্টভাবে অতিক্রম করেছে। তবে শক্তিশালী আয় সত্ত্বেও দিন শেষে স্যামসাংয়ের শেয়ার দর কমেছে প্রায় 1.6%। এর আগের দিনের শুরুতে শেয়ারটি রেকর্ড উচ্চতায় উঠেছিল। গত এক বছরে স্যামসাংয়ের শেয়ারের দাম বেড়েছে 155%, ফলে অনেক বিনিয়োগকারী মুনাফা তুলে নিয়েছেন। শুধু স্যামসাং নয়, দক্ষিণ কোরিয়ার SK হাইনিক্স এবং যুক্তরাষ্ট্রের মাইক্রন টেকনোলজি সহ বড় বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোও চাহিদার সামাল দিতে হিমশিম খাচ্ছে। চাহিদা পূরণে তারা নতুন নতুন ফ্যাব্রিকেশন প্ল্যান্ট বা ফ্যাব নির্মাণে উদ্যোগ নিয়েছে। বিশ্লেষকরা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সেন্টার, ক্লাউড কম্পিউটিং এর বিস্তারে আগামী বছরগুলোতে মেমোরি চিপের বাজার আরও দ্রুত বাড়বে। ম্যাকোয়ারি ইকুইটি রিসার্চ জানিয়েছে, 2026 সালের মধ্যে বৈশ্বিক DRAM বাজারের আকার দাঁড়াতে পারে $311 বিলিয়ন, যা 2013 সালের তুলনায় প্রায় 6 গুণ বেশি। বিশ্লেষকদের ধারণা, AI কেন্দ্রিক প্রযুক্তির এই জোয়ারে স্যামসাং সহ শীর্ষ চিপ নির্মাতারা আগামী কয়েক বছর ধরে প্রবৃদ্ধির নতুন দিগন্ত খুলে দেবে। আসিফ আল আমিন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।